হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ক্লাসে দেখো আমরা WBCS মেইনের 2022 সালে তোমাদের পেপার 4-এ বায়োলজি থেকে যা যা কোয়েশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো একইভাবে এটা পার্ট 1 হবে। এই ভিডিওতে আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পরের ভিডিওতে এই 2022-এরই তোমাদের পেপার 4-এর বায়োলজির বাকি 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। মোটামুটি 30টা মতো বায়োলজি থেকে কোয়েশ্চেন এখানেও এসেছে, ঠিক আছে? তো আর এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা আমার আগের ভিডিওসগুলো দেখোনি, আমি 2023 সালে তোমাদের মেন্সের পেপার 4-এ বায়োলজি থেকে 30টা মতো কোয়েশ্চেন এসেছিলো এবং ইভিএস থেকে অলমোস্ট আরও 30টা মতো প্রশ্ন এসেছিলো। তো এই পুরো প্রশ্ন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা যারা দেখোনি, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো কি বলছে, দ্য ক্লোজলি রিলেটেড মরফোলজিক্যালি সিমিলার সিম্প্যাট্রিক পপুলেশনস বাট রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড আর ডেসিগনেটেড অ্যাজ। কি বললো দেখো, ক্লোজলি রিলেটেড মরফোলজিক্যালি সিমিলার মানে কি? মরফোলজিক্যালি সিমিলার মানে হচ্ছে যাদেরকে সেম দেখতে, ঠিক আছে? মরফোলজিক্যালি মানে আমরা যখন বাহ্যিক যে ক্যারেক্টার্সগুলো নিয়ে আমরা আলোচনা করি সেটাকে আমরা মরফোলজি বলি সেটাকে আর কি। তো এই মরফোলজিক্যালি সিমিলার মানে তারা বাইরে থেকে দেখতে অলমোস্ট সিমিলার বা মানে একই রকম টাইপের। সিম্প্যাট্রিক পপুলেশন আমরা কাদেরকে বলছি না, যে পপুলেশনটা একই জিওগ্রাফিক্যাল এরিয়াতে বসবাস করছে, ঠিক আছে? যখন দুটো পপুলেশন সেম জিওগ্রাফিক্যাল এরিয়াতেই বসবাস করছে সেটাকে আমরা বলছি, সেই দুটো পপুলেশনকে আমরা বলছি সিম্প্যাট্রিক পপুলেশন। তার মানে কি, তারা একই টাইপের দেখতে এবং তারা ক্লোজলি রিলেটেড এবং তারা সিম্প্যাট্রিক পপুলেশন মানে তারা একই জায়গায় থাকছে, কিন্তু বাট দে আর রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। তারা কিন্তু রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড মানে কি, এই দুটো পপুলেশন নিজেদের মধ্যে কিন্তু ব্রিড করতে পারে না, রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। তাহলে এরকম দুটো পপুলেশনকে তুমি কি বলবে সেটাই জানতে চেয়েছে। তো এক্ষেত্রে তোমার আনসার হবে সিবলিং স্পিসিস, ঠিক আছে? এক্ষেত্রে তোমার আনসার হবে সিবলিং স্পিসিস। অপশন বি হচ্ছে তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই প্রসঙ্গে দেখো আমি বাকি যে জিনিসগুলো, বাকি যে অপশনগুলো রয়েছে সেটাকেও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো কি রয়েছে, ক্লোন। আমরা ক্লোন কাকে বলছি? ক্লোন হচ্ছে আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস, মানে যারা একদম জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, মানে জিনগত যারা একদম সেম, হুবহু একদমই সেম জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালকে আমরা ক্লোন বলি, ঠিক আছে? ক্লাইন্টস কাদের বলি? দেখো, একটা সেম স্পিসিসের মধ্যে একটা সিঙ্গেল স্পিসিসই রয়েছে, কিন্তু সেই সিঙ্গেল স্পিসিসটারই বিভিন্ন পপুলেশন যখন বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে বসবাস করছে তখন তাদের মধ্যে তুমি কিছুটা হলেও ডিফারেন্স দেখতে পাবে, ঠিক আছে? সেটাকে আমরা সেরকম পপুলেশনদেরই আমরা ক্লাইন্টস বলছি, ঠিক আছে? মানে কি হচ্ছে যে তাদের এই যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল মানে তুমি বলতে পারো অ্যাটমসফিয়ারে থাকার জন্য তাদের মধ্যে ধীরে ধীরে যে একটা ফিনোটাইপিক অর জিনোটাইপিক যে চেঞ্জেস দেখতে পাও, ঠিক আছে? ফিনোটাইপিক মানে বাহ্যিক চেঞ্জ, আর জিনোটাইপিক মানে জিনগত চেঞ্জ। বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে মানে অ্যাটমসফিয়ারে বসবাস করার জন্য একই একই স্পিসিসের বিভিন্ন পপুলেশনের মধ্যে যে ধীরে ধীরে তুমি ফিনোটাইপিক এবং জিনোটাইপিক চেঞ্জেস দেখতে পাও সেরকম পপুলেশনকে আমরা ক্লাইন্ট বলছি, ঠিক আছে? মানে ধরো একটা স্পিসিস মানে নর্দার্ন রিজিয়ান থেকে সাউদার্ন রিজিয়ানে জুড়ে রয়েছে, ঠিক আছে? এবার নর্দার্ন রিজিয়ানে ধরো ঠান্ডা বেশি, সাউদার্ন রিজিয়ানে ঠান্ডাটা কম, ফলে কী হচ্ছে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া হয়ে যাচ্ছে। এই রকম পপুলেশনের মধ্যে এরা কিন্তু সেম স্পিসিসেরই, কিন্তু বিভিন্ন পপুলেশন, এই বিভিন্ন পপুলেশনের মধ্যে তুমি দেখতে পাবে বডি সাইজ, মানে ধরো একটা ফিনোটাইপিক ক্যারেক্টার যেটা হচ্ছে বডি সাইজ, এই বডি সাইজটা ডিফার করে যাচ্ছে। নর্দার্ন রিজিয়ানের পপুলেশনের বডি সাইজটা যেরকম সাউদার্ন রিজিয়ানে হয়তো তার থেকে একটু আলাদা, ঠিক আছে? এই যে জিনিসটা, এটাকে আমরা ক্লাইন্টস বলছি। এরকম পপুলেশনসকে আমরা ক্লাইন্টস বলছি, ঠিক আছে? এবার হচ্ছে ডিমস কি হচ্ছে? ডিমস মানে হচ্ছে, ধরো এটা একটা এক্সাম্পল দিয়ে বলি, মানে ধরো একই স্পিসিস, মানে ধরো ব্যাঙের একটা স্পিসিস আছে, সেই ব্যাঙের একটা স্পিসিস তারা বিভিন্ন পুকুরে বসবাস করছে, মানে ধরো পন্ডে, তাহলে এই যে এ নম্বর পুকুরে একটা পপুলেশন রয়েছে ব্যাঙের, বি নম্বর পুকুরে আবার একটা পপুলেশন রয়েছে ব্যাঙের, কিন্তু এরা সেম স্পিসিস, ঠিক আছে? এবার কি হচ্ছে, এই যে পন্ড এতে যে পপুলেশনটা রয়েছে এটাকে আমরা ডিম বলবো,
এবং পন্ড বিতে যে পপুলেশনটা রয়েছে এটাকেও আমরা ডিম বলবো। কেন বললাম না, এরা হচ্ছে মানে কাদেরকে আমরা ডিম বলছি না, যখন একটা সিঙ্গেল স্পিসিসেরই লোকাল ব্রিডিং পপুলেশনকে আমরা ডিম বলছি, ঠিক আছে। মানে পন্ড এতে যারা রয়েছে তারা একটা লোকাল পপুলেশন এবং তারা নিজেদের মধ্যে ব্রিড করছে, তার মানে কি লোকাল ব্রিডিং পপুলেশন হচ্ছে পন্ড এর, তাকে আমরা ডিম বলছি। আবার পন্ড বিতে যে ব্যাঙেরা রয়েছে সেটা হচ্ছে আর একটা তোমার লোকাল ব্রিডিং পপুলেশন, তাকে আমরা পন্ড বি বলছি কি সরি তাকেও আমরা ডিম বলছি। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি ডিম, এই জিনিসটাকে মানে এরকম পপুলেশনকে আমরা ডিম বলছি, ঠিক আছে। পরের প্রশ্ন এগোই, দেখো কি বলছে। Question number 2 বলছে which one of the following terms describes the complete set of chemical reactions that occur within cells? মানে এখানে বলতে চাইছে যে একটা সেলের মধ্যে যত ধরনের কেমিক্যাল রিয়াকশান হচ্ছে সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশানকে আমরা কি বলতে পারি। তো কি বলতে পারি আমরা, সেটাকে বলি হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে। তো এক্ষেত্রে আনসারটাকে আমি মার্ক করে দিই, দেখো মেটাবলিজম, সেটাকে আমরা কি বলি মেটাবলিজম। মানে যত কেমিক্যাল রিয়াকশান আমাদের একটা সেলের মধ্যে ঘটছে সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশানকে আমরা একসাথে মেটাবলিজম বলি, বা বাংলায় যেটা বিপাক বলি আমরা, ঠিক আছে। মেটাবলিজমের বাংলা হচ্ছে বিপাক। আচ্ছা, এবার তোমরা নিশ্চয়ই জানো এই মেটাবলিজমও কিন্তু আবার দু ধরনের হয়। আমি একটু বলে রাখছি মানে এক্সট্রা ইনফরমেশন হিসাবে, মেটাবলিজমও হচ্ছে তোমার দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যানাবলিজম এবং আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম, ঠিক আছে। তো একটা হচ্ছে অ্যানাবলিজম এবং আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে কি, বা উপচিতি বিপাক যেটাকে আমরা বাংলায় বলি। অ্যানাবলিজম মানে হচ্ছে যখন কোনো জিনিস তৈরি হচ্ছে সেটাকে আমরা অ্যানাবলিজম বলি। মানে ধরো অনেকগুলো ছোট ছোট তোমার পার্টিকেল থেকে একটা বড় জিনিস সিনথেসিস হচ্ছে, এই যে রিয়াকশনটা এটাকে আমরা বলি অ্যানাবলিক রিয়াকশন, ঠিক আছে। যেমন এর এক্সাম্পল হিসাবে তুমি বলতে পারো ফটোসিনথেসিস। কারণ কি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে আমরা জানি উদ্ভিদ কী করছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, জল নিচ্ছে, নিয়ে সে কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে, তাই তো। তার মানে কি ছোট জিনিস থেকে অনেকগুলো ছোট তোমার মলিকিউল একসাথে রিয়াক্ট করে কি করছে, একটা বড় জিনিস বা একটা কমপ্লেক্স মলিকিউল সিনথেসাইজ করছে, তাই তো। তো এইরকম রিয়াকশনকে আমরা বলবো অ্যানাবলিক রিয়াকশন। আর একটা হয় এর ঠিক উল্টো, সেটা হচ্ছে ক্যাটাবলিজম বা ক্যাটাবলিক রিয়াকশন, যেটাকে আমরা বাংলায় বলি অপচিতি বিপাক, ঠিক আছে। এখানে কি হয়, ঠিক উল্টো হবে অ্যানাবলিক রিয়াকশনে। এখানে কি হবে, একটা কমপ্লেক্স মলিকিউল সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে অনেক ছোট ছোট মলিকিউলে পরিণত হয়ে যাবে। এই যে রিয়াকশন এটাকে আমরা বলছি অপচিতি বিপাক বা ক্যাটাবলিক রিয়াকশন, ঠিক আছে। এর এক্সাম্পল কি হবে বলো তো। এর এক্সাম্পল তুমি রেসপিরেশন বলতে পারো। আমরা জানি রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের গ্লুকোজ ভেঙে যাচ্ছে এবং গ্লুকোজ ভেঙে গিয়ে আমার কি হচ্ছে, বা গ্লুকোজের অক্সিডেশন হচ্ছে, হয়ে আমার কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, কিছুটা এনার্জি, এগুলো তৈরি হচ্ছে। তার মানে কি হলো, একটা কমপ্লেক্স মলিকিউল গ্লুকোজ ভেঙে গিয়ে মানে আরেকটা সিম্পলার মলিকিউল যেমন কার্বন ডাই অক্সাইড, জল, এতে পরিণত হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তুমি রেসপিরেশনকে আমরা বলতে পারি একটা ক্যাটাবলিক রিয়াকশন। তাহলে বোঝা গেল এই জিনিসগুলো, একটু টার্মগুলো মাথায় রেখো যে অ্যানাবলিজম কি, ক্যাটাবলিজম কি, আর সেখানে কি হয়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমাদের দেখো এখানে সেলুলার রেসপিরেশন। আচ্ছা, সেলুলার রেসপিরেশন দেখো আমি অলরেডি তোমাকে রেসপিরেশন সম্পর্কে আমি অলরেডি বলেই দিলাম। দেখো রেসপিরেশনে কি হচ্ছে না, রেসপিরেশন হচ্ছে একটা ক্যাটাবলিক প্রসেস তুমি বলতে পারো। তো সেখানে কি হচ্ছে না, আমাদের যে অর্গানিক মলিকিউল মানে যেটা আমাদের গ্লুকোজ ধরো যেটা রয়েছে, সেইটা কি হচ্ছে, তার ব্রেকডাউন হচ্ছে বা তার অক্সিডেশন হচ্ছে, হয়ে কি হচ্ছে আমাদের এনার্জি রিলিজ হচ্ছে, তাই তো। আর কার্বন ডাই অক্সাইড, ওয়াটার তৈরি হচ্ছে, এবং এই এনার্জিটাই হচ্ছে আমাদের বিভিন্ন আদার সেলুলার অ্যাক্টিভিটি করতে আমাদের সেলে কাজে লাগছে। এবং আচ্ছা, এই প্রসঙ্গে তোমরা আমাকে বলো তো আমাদের এনার্জি কারেন্সি কাকে বলে। আমরা এটিপিকে, তাই তো, আমরা এটিপিকে কি বলি, এনার্জি কারেন্সি অফ সেল, তাই তো। এটিপির ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই যে তোমার এটিপির ফুল ফর্ম কি হলো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমাদের যে এই রেসপিরেশনের ফলে যে এনার্জিটা বেরোচ্ছে সেই এনার্জিটা এই এটিপি হিসাবেই আমাদের সেলে থাকছে, এই জন্য এটিপিকে আমরা কি বলছি, এনার্জি কারেন্সি অফ দ্য সেল, ঠিক আছে। আচ্ছা, আর কেলভিন সাইকেল কি, কেলভিন সাইকেল হচ্ছে আমরা ফটোসিনথেসিসে তোমরা জানো দুটো ফেজ হয়, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা আমরা বাংলায় বলি। তো সেই যে অন্ধকার দশা বা ডার্ক ফেজ যেটা আমাদের ফটোসিনথেসিসের বা সালোক সংশ্লেষের, সেটাকে আমরা বলি কেলভিন সাইকেল, ঠিক আছে। এবং এই কেলভিন সাইকেলটা কোথায় হয়,
আমাদের এই কেলভিন সাইকেলটা কিন্তু ক্লোরোপ্লাস্টের, তোমরা জানো ক্লোরোপ্লাস্টেই তো আমাদের সালোক সংশ্লেষটা হয়। তো আমাদের প্লান্টের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে, ঠিক আছে, কোথাতে না স্ট্রোমাতে হচ্ছে আমাদের এই কেলভিন সাইকেল হয়, ঠিক আছে। আচ্ছা, বা অন্ধকার দশাটা হয়, ঠিক আছে। তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, প্লান্টস সাচ অ্যাজ প্রোসোপিস, অ্যাকাশিয়া অ্যান্ড হচ্ছে ক্যাপারিস রিপ্রেজেন্ট এক্সাম্পল অফ ট্রপিক্যাল, মানে এগুলো, এই প্লান্টগুলো মানে কোন ধরনের প্লান্ট বা কোন ধরনের ফরেস্টে তুমি এই ধরনের প্লান্টস দেখতে পাও সেটা জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে তোমার আনসার হবে থর্ন ফরেস্ট, ঠিক আছে। একটু নামগুলো খেয়াল রেখো, ঠিক আছে। এগুলো হচ্ছে থর্ন ফরেস্ট, মানে এগুলো হচ্ছে কাঁটা জাতীয় গাছ, ঠিক আছে, মানে যেখানে জলের মানে অভাব রয়েছে, তো ড্রাই এরিয়াতে যেখানে খুব অল্প বৃষ্টিপাত হচ্ছে বা জলের মানে অভাব রয়েছে, এরকম এরিয়াতে হচ্ছে এই উদ্ভিদগুলো জন্মায় এবং এগুলো হচ্ছে থর্ন ফরেস্ট, ঠিক আছে। ট্রপিক্যাল থর্ন ফরেস্টে তুমি এই ধরনের উদ্ভিদ দেখতে পাও, ঠিক আছে। এই অ্যাকাশিয়াটা কি বলো তো, এটা হচ্ছে আমরা যেটাকে বাংলায় বাবলা গাছ বলি, ঠিক আছে, সেইটা। আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, পিরামিড অফ নাম্বারস ডিলস উইথ নাম্বার অফ, পিরামিড অফ নাম্বারে আমরা মানে কিসের পিরামিডটা বানাই সেটাই জানতে চেয়েছে। তো এক্ষেত্রে তোমার আনসার হবে ইন্ডিভিজুয়ালস ইন এ ট্রপিক লেভেল, হ্যাঁ, মানে এক একটা ট্রপিক লেভেলে কটা করে ইন্ডিভিজুয়াল বা অর্গানিজম রয়েছে সেটাকে যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি বা পিরামিড আকারে সাজাই, সেটাকে আমরা বলছি পিরামিড অফ নাম্বার। তো তোমরা জানো, মানে ধরো যদি আমি একটা তৃণভূমির তোমার খাদ্য শৃঙ্খলের কথা বলি, তো তোমরা জানো প্রথমে কি হচ্ছে, সবুজ উদ্ভিদ রয়েছে। সবুজ উদ্ভিদের সংখ্যা একটা গ্রাসল্যান্ডে বা তৃণভূমিতে প্রচুর, তাহলে এই সবুজ উদ্ভিদরা হচ্ছে ফার্স্ট ট্রপিক লেভেলে থাকবে, প্রথম পুষ্টিস্তর বা প্রথম ট্রপিক লেভেলে থাকবে এবং এদের সংখ্যা সব থেকে বেশি। এবার এদের থেকে আরেকটু যাদের সংখ্যা কম, সেটা কারা, সেটা হচ্ছে এই ঘাসকে যারা খাচ্ছে তৃণভোজী প্রাণী, মানে হার্বিভোররা থাকবে সেকেন্ড ট্রপিক লেভেলে, এদের সংখ্যা ঘাসের থেকে একটু কম। এবার এই তোমার তৃণভোজী প্রাণীদের যারা খাচ্ছে বা হার্বিভোরদের যারা খাচ্ছে, সেটা হচ্ছে মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস অ্যানিম্যাল, এরা থাকবে হচ্ছে আমার থার্ড ট্রপিক লেভেলে এবং এদের সংখ্যা কিন্তু আরও কম তৃণভোজী প্রাণীদের থেকেও, ঠিক আছে। এইভাবে যে আমরা পিরামিডটা তৈরি করছি, এটাকে আমরা পিরামিড অফ নাম্বার বলছি। আচ্ছা, এই প্রসঙ্গে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের বলে দিই। দেখো যে এই ইকোলজিক্যাল পিরামিডের কনসেপ্ট কে দিয়েছিলেন, এই ইকোলজিক্যাল পিরামিডের কনসেপ্ট আমাদের দিয়েছিলেন বিজ্ঞানী এলটন, ঠিক আছে। তাহলে যদি তোমাকে এই প্রশ্নটা করে যে কে মানে কোন বিজ্ঞানী আমাদের এই পিরামিড অফ নাম্বারের কনসেপ্ট দিয়েছিল, তুমি বলবে এলটন, ঠিক আছে। এবার এই পিরামিড মেনলি 3 ধরনের হয়, একটা তো পিরামিড অফ নাম্বার বলেই দিলাম, আরেকটা হয় পিরামিড অফ বায়োমাসের পিরামিডও আমরা এইভাবে পিরামিড আকারে আমরা সাজাতে পারি। একটা খাদ্য শৃঙ্খলে বিভিন্ন পুষ্টি স্তরে যে প্রাণীরা রয়েছে তাদের বায়োমাস অনুযায়ী আমরা তাদের পিরামিড আকারে সাজাতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা বলবো পিরামিড অফ নাম্বার। আর আরেকটা হয় পিরামিড অফ এনার্জি, সেটাও হচ্ছে বিভিন্ন পুষ্টি স্তরে যে অর্গানিজম বা ইন্ডিভিজুয়ালরা রয়েছে তাদের এনার্জির পরিমাণ কত রয়েছে সেই হিসাবে আমরা কিন্তু তাদের বডিতে, সেই হিসাবে কিন্তু আমরা তাদেরকে পিরামিড অফ এনার্জিও সাজাতে পারি। এবার এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, তাহলে তুমি জাস্ট মাথায় রাখবে কে দিয়েছিল, বিজ্ঞানী এলটন। কি আমাদের 3টে পিরামিড রয়েছে, নামগুলো মাথায় রাখবে, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস অ্যান্ড পিরামিড অফ এনার্জি। আরেকটা জিনিস মাথায় রাখবে যে যদি তোমাকে প্রশ্ন করে কোন পিরামিডটা অলওয়েজ আপরাইট হয়, মানে কোনো দিন এই যে দেখো পিরামিড অফ এনার্জি, এই পিরামিড অফ এনার্জি অলওয়েজ আপরাইট হয়, ঠিক আছে। আপরাইট মানে হচ্ছে আমরা যেটা পিরামিডের নর্মাল শেপ জানি, পিরামিড এরকম হয় তো নর্মালি আমি যদি পিরামিড আঁকি, তো সেই পিরামিডের বা ধরো আমি যদি এই যে এরকম তো হয় আমাদের নর্মালি যে কোনো পিরামিড, এটাকে আমরা আপরাইট বলছি, ঠিক আছে, মানে সোজাভাবে রয়েছে পিরামিডটা। তো পিরামিড অফ এনার্জি অলওয়েজ যে কোনো ফুড চেনের ক্ষেত্রে যে কোনো তুমি পিরামিড করো, পিরামিড অফ এনার্জি অলওয়েজ আপরাইট হয় বা সোজা হয়, কখনোই পিরামিড অফ এনার্জি ইনভার্টেড মানে উল্টানো পিরামিড কোনো দিন হবে না, ঠিক আছে, এটা মানে সব সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পিরামিড অফ নাম্বার এবং পিরামিড অফ বায়োমাস এটা 2 ধরনেরই হতে পারে। পিরামিড অফ নাম্বার এবং পিরামিড অফ বায়োমাস সেটা এরকম সোজা পিরামিডও হতে পারে, আবার এরকম সোজা পিরামিডও হতে পারে, আবার সেটা কিন্তু এরকম উল্টানো পিরামিডও হতে পারে, ঠিক আছে, এরকম উল্টানো পিরামিডও হতে পারে। পিরামিড অফ
পিরামিড অফ নাম্বার এবং পিরামিড অফ বায়োমাস কিন্তু এরকম উল্টানো হতে পারে। বোঝা গেল? তাহলে তোমরা এই ক্ষেত্রে শুধু মাথায় রাখবে যে পিরামিড অফ এনার্জি সেটা হচ্ছে অলওয়েজ আপরাইট হয়। এই কটা জিনিস মাথায় রাখবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, which one of the following is an example of an emerging disease? emerging disease মানে হচ্ছে যে ডিজিজটার মানে এখন হঠাৎ সেটার মানে বেশি সেটা সম্পর্কে শোনা যাচ্ছে বা তার হঠাৎ বারবারন্ত দেখা যাচ্ছে পরিবেশে। ঠিক আছে, সেটাকে আমরা ইমার্জিং ডিজিজ বলছি। তো এক্ষেত্রে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে তোমার আনসার হবে ইবোলা। ঠিক আছে, তোমার আনসার হবে কিন্তু এক্ষেত্রে ইবোলা। আচ্ছা, এবার এই প্রসঙ্গে বলি, ইবোলা হচ্ছে ভাইরাল ডিজিজ। ইবোলা ভাইরাল ডিজিজ, এবং যদি তোমাকে জিজ্ঞেস করে ন্যাচারাল রিজার্ভার অফ ইবোলা ভাইরাসকে, মানে কোন প্রাণীর মাধ্যমে মেনলি ইবোলা ভাইরাসটা ছড়ায়, সেটা বলবে বাদুড়, যেটা ফ্রুট ব্যাট আমরা যাদেরকে বলি বাদুড়, তো তাদের মাধ্যমে এটা ছড়ায়। ঠিক আছে, আর তো তোমরা ম্যালেরিয়া জানো, ম্যালেরিয়া আমাকে বলো, ম্যালেরিয়া কোন মশা দ্বারা মানে কোন মশা ম্যালেরিয়া ছড়ায়? ফিমেল অ্যানোফিলিস মশা। এবং তোমরা জানো ম্যালেরিয়া কার জন্য হচ্ছে? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামটা কি? একটা হচ্ছে তোমার প্রোটোজোয়া, তাই তো? তো প্লাজমোডিয়াম হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। তো এটাই হচ্ছে পজিটিভ এজেন্ট অফ ম্যালেরিয়া, এবং ম্যালেরিয়া ছড়াচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। আর এগুলোই মোটামুটি মাথায় রাখবে। আর ইবোলা তো বলেই দিলাম, ইবোলা ভাইরাল ডিজিজ, এবং ইবোলা হচ্ছে ফ্রুট ব্যাট মাধ্যমে বা যেগুলো ফল খেকো বাদুড় যারা, তার মাধ্যমে ইবোলা ছড়ায়। আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস দ্য ইউজ অফ অর্গানিজমস টু কন্ট্রোল পেস্ট? ঠিক আছে, তো কি বলছে এখানে, বলছে এর মধ্যে কোন প্রসেসটাকে আমরা কি করছি না, যখন আমরা অন্য কোনো অর্গানিজমকে ইউজ করছি পেস্টকে কন্ট্রোল করার জন্য, সেই প্রসেসটাকে আমরা কি বলছি এটা জানতে চাইছে। ঠিক আছে, প্রথম কথা তোমাকে বলতে হবে আগে পেস্ট মানে কি। পেস্ট মানে হচ্ছে যে কোনো জিনিসই পেস্ট হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, পেস্ট মানে হচ্ছে ধরো এমন কোনো অর্গানিজম, মানে সেটা কোনো পতঙ্গ হতে পারে, ইঁদুর হতে পারে, মানে ইঁদুর তো ম্যামালস, তো ম্যামাল হতে পারে, তুমি বলতে পারো পতঙ্গ হতে পারে। তো এই যে মানে যে কোনো ছোটো ছোটো পোকা মাকড় সবই হতে পারে, মানে যে কোনো প্রাণী যা হচ্ছে আমাদের মানুষদের ক্ষতি করছে। ঠিক আছে, মানে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে বলতে পারো, মানুষের ফসলের ক্ষতি করছে। ঠিক আছে, বা ধরো গুদামজাত শস্য নষ্ট করছে, বা মানুষের কোনো প্রপার্টি নষ্ট করছে, যে কোনো মানুষের ক্ষেত্রে মানুষের সেটা তুমি বলতে পারো মানে হেলথ ওয়াইজ বা ইকোনমিক্যালি ক্ষতিকারক যে কোনো প্রাণীকেই আমরা কি বলছি? পেস্ট বলছি। ঠিক আছে, এবার বলছে যখন আমরা এই পেস্টকে মারতে বা পেস্টকে নষ্ট করতে কোনো কেমিক্যাল না ইউজ করে আমরা আরেকটা অর্গানিজমকে ইউজ করছি, তো সেই যে পদ্ধতিটা সেটাকে আমরা কি বলি? সেই পদ্ধতিটাকে আমরা বলছি বায়োলজিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, তো সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি? সেই পদ্ধতিটাকে আমরা বলছি বায়োলজিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, এটা তোমার আনসার হবে অপশন বি, বায়োলজিক্যাল কন্ট্রোল। আচ্ছা, এবার ধরো এক্ষেত্রে আমরা মেনলি কী করি, মানে একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই তোমাকে। দেখবে গাপ্পি মাছ ছাড়া হয়, গাপ্পি মাছ কী করে, আমাদের যে মশার যে লার্ভাগুলো সেগুলোকে খেয়ে নেয়। তার মানে কী হচ্ছে, দেখো মশা আমাদের ম্যালেরিয়া করছে, ডেঙ্গু করছে, তাই তো? মানে মশা কী হচ্ছে, আমাদের মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাহলে এই মশাকে মারার জন্য আমরা কি করছি, আরেকটা অর্গানিজম মানে আরেকটা প্রাণী, সেটা হচ্ছে ধরো গাপ্পি মাছ, তাকে ছেড়ে দিচ্ছি। এবার গাপ্পি মাছ হচ্ছে এই মশার লার্ভাকে খেয়ে ফেলে, মানে গাপ্পি মাছ হচ্ছে শিকারী, মশাকে বা মশার লার্ভাকে গাপ্পি মাছ শিকার করে। তাহলে এইভাবে আমরা কি করছি, মশাকে মেরে ফেলতে পারছি অন্য একটা অর্গানিজমের সহায়তায়। এই যে জিনিসটা, এটাকেই বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা বলছি। এবং এক্ষেত্রে আমরা মানে যে পেস্টটাকে আমরা মারতে চাইছি তার কোনো আমরা প্রিডেটরকে ইউজ করতে পারি, মানে তার কোনো শিকারীকে ইউজ করতে পারি, বা আমরা কোনো প্যারাসাইটকে ইউজ করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো। ঠিক আছে, এর মাধ্যমে আমরা
কোনো প্রিডেটার মানে শিকারি বা কোনো প্যাথোজেন বা তার কোনো প্যারাসাইট, ঠিক আছে, বা তার কোনো কম্পিটিটার, যাতে সে মরে যায়, এই যে জিনিসটাকে আমরা ইউজ করতে পারি বায়োলজিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো পেস্টকে মারার জন্য। বোঝা গেল? আচ্ছা, আর এখানে যে ওয়ার্ডটা রয়েছে ভেক্টর কন্ট্রোল, ভেক্টর কন্ট্রোল কী বলো তো বিষয়টা? ভেক্টর কন্ট্রোল মানে হচ্ছে, ভেক্টর কাদের বলি, এই যে যেমন অ্যানোফিলিস মশা, এটা কিন্তু ভেক্টর হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো যেমন তোমার ম্যালেরিয়ার ভেক্টর হিসাবে কাজ করছে হচ্ছে তোমার অ্যানোফিলিস মশা, ফিমেল অ্যানোফিলিস মশা। তো এই ভেক্টর কন্ট্রোল মানে হচ্ছে যখন আমরা এই ভেক্টরকে মেরে ফেলছি বা ভেক্টরকে কন্ট্রোল করছি, ঠিক আছে, সেইটাকে হচ্ছে আমরা ভেক্টর কন্ট্রোল বলছি। যার ফলে কী হয়, যাতে আমরা আমাদের ডিজিজটা ট্রান্সমিশনটা না হয়, ডিজিজ ট্রান্সমিশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এক্ষেত্রেও গাপ্পি মাছের এক্সাম্পলটা তোমার হয়ে যাবে। গাপ্পি মাছ দিয়েই তো আমরা মশাকে মেরে ফেলছি, মশার লার্ভাকে মেরে ফেলছি, ফলে ওই মশাটাই তো হচ্ছে আমার ভেক্টর ম্যালেরিয়া রোগের। তার মানে আমি কী করলাম, ভেক্টরকেও কন্ট্রোল করে ফেললাম, ঠিক আছে। আর বায়োরেমেডিয়েশন বিষয়টা কি দেখো, বায়োরেমেডিয়েশন বিষয়টা কি? বায়োরেমেডিয়েশন এটা তোমার 2023-এ বায়োরেমেডিয়েশন থেকে কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। তো ওখানে আমি এটা বলেছি ডিটেলসে। বায়োরেমেডিয়েশন হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি প্রসেস, যেখানে আমরা মেনলি কিছু ব্যাকটেরিয়া বা ফাঙ্গিকে ইউজ করছি পলিউটেড কোনো ওয়াটার বা এয়ার, এটাকে ক্লিন করার জন্য, ঠিক আছে। মানে ধরো দূষিত ওয়াটার, দূষিত এয়ার, দূষিত সয়েল, আমাদের মাটি, সেইখানে যে দূষিত, তুমি বলতে পারো ক্ষতিকারক যে কেমিক্যালসগুলো রয়েছে, সেই কেমিক্যালসগুলোকে আমরা এই ব্যাকটেরিয়া বা বিশেষ কিছু ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস আছে, যাদের সাহায্যে আমরা সেই ক্ষতিকারক কেমিক্যালকে নষ্ট করে মানে কম ক্ষতিকারক পদার্থে পরিণত করে ফেলতে পারি, মানে কার্বন ডাই অক্সাইড, জল, এতে পরিণত করে ফেলতে পারি। এই যে প্রসেসটা, এটাকে আমরা বায়োরেমেডিয়েশন বলছি, ঠিক আছে। আর স্পিসিস নিশে পার্টিশনিং, এই বিষয়টা কি দেখো, এই কনসেপ্টটা বলে রাখি, তোমাদের 2023-এ কোয়েশ্চেন এসেছিল যে তোমার গজেস এক্সক্লুসিভ কম্পিটিটিভ যে প্রিন্সিপালটা, ঠিক আছে, মানে তোমার কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল বিজ্ঞানী গজের দেওয়া, এইটা রিলেটেড কোয়েশ্চেনটা এসেছিল। তো এখানে মেন আমরা যে জিনিসটা বলেছিলাম তোমাকে, যে একটা নিশেতে, তো একটা পার্টিকুলার নিশেতে কোনো দুটো ডিফারেন্ট স্পিসিস দীর্ঘকালীন সময় ধরে বসবাস করতে পারে না, কো এক্সিস্ট করতে পারে না, এটা বলেছিলাম। এটাই বিজ্ঞানী গজ বলেছিলেন তার কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালে। কিন্তু বাস্তবে দেখা যায় কি দেখো, বাস্তবে এই কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালটা স্ট্রিক্টলি ফলো হয় না। বাস্তবে কি হয়, একই সেম নিশেতে মানে বিভিন্ন, মানে একের বেশি, মানে একাধিক স্পিসিস বসবাস করতে পারে। কিন্তু কীভাবে পারে, তারা হচ্ছে যখন এই স্পিসিস, তারা যখন এই নিশে পার্টিশনিং, এই যে নিশে পার্টিশনিং কনসেপ্টটা তারা যখন ইউজ করছে, তো এটা আসলে কি মানে হচ্ছে রিসোর্স পার্টিশন করে ফেলে। মানে ধরো একই আইডেন্টিক্যাল নিশেতে যদি দুটো স্পিসিস থাকে, তাদের মধ্যে মারামারি হবে এবং যে শক্তিশালী সে বেঁচে থাকবে, এটাই তিনি বলেছিলেন বিজ্ঞানী গস তার কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালে। কিন্তু দুটো স্পিসিস ধরো নিজেদের মধ্যে ওই নিশের ভেতরে যে রিসোর্সটা রয়েছে সেটাকে ভাগ করে নিল। মানে ধরো একটা গাছের মধ্যে দুটো পাখি রয়েছে, দুটো পাখি স্পিসিস রয়েছে, তো একটা পাখি স্পিসিস ঠিক করলো তারা সকালবেলা খাবার খাবে, মানে সকালবেলা গাছের ফলটা খাবে। একটা পাখি স্পিসিস ঠিক করলো তারা সন্ধেবেলা গাছের ফলটা খাবে। তার মানে কি হলো, তারা ওই গাছের যে ফল, যেটা রিসোর্স, সেটাকে কি করলো, পার্টিশন করে ফেললো, মানে ভাগ করে নিল নিজেদের মধ্যে। এটা কি আমরা বলছি রিসোর্স পার্টিশনিং বা স্পিসিস নিশে পার্টিশনিং, ঠিক আছে। এবং এইভাবে তারা কিন্তু দুটো ডিফারেন্ট স্পিসিস সেম নিশেতে থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা, তো চলো এবার আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন কোনটা এর মধ্যে বলো? এটা তো খুব সোজা কোয়েশ্চেন। এটা হবে তোমার ভিটামিন বি কমপ্লেক্স, তাই তো? ভিটামিন বি কমপ্লেক্স, এটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন আমরা জানি কোন দুটো, মেনলি আমাদের ভিটামিন বি এবং ভিটামিন সি। ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুটোকেই হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন আমরা বলি। এবং তাহলে আমাদের বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো হচ্ছে কি আমাদের ফ্যাট বা লিপিড সলিউবল ভিটামিন, তাই তো? ফ্যাট বা লিপিড সলিউবল ভিটামিন আমার কোনগুলো হবে, সেটা হচ্ছে কে হবে, ই হবে, ডি হবে এবং এ হবে, ঠিক আছে। এই ভিটামিনগুলো হচ্ছে আমার ফ্যাট বা লিপিড সলিউবল ভিটামিন, ঠিক আছে। আচ্ছা, আর ভিটামিন রিলেটেড এখানে বলবো না, ভিটামিন রিলেটেড আমার
তোমরা যদি চাও দেখবে আমি WBCS প্রিলিমিনারির 2020 সাল অবধি আমি কোয়েশ্চেন তোমাদের করিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার 2023 থেকে 2020 সাল অবধি। সেখানে কোয়েশ্চেনগুলো ডিসকাস করার সময় আমি পুরো ভিটামিন পুরো টেবিল ধরে ওখানে আলোচনা করে দিয়েছি। সমস্ত ভিটামিন, তার কেমিক্যাল নাম কি, তার থেকে কী অসুখ হয়, মানে যেগুলো পরীক্ষায় আসে যে কোয়েশ্চেনগুলো ভীষণ রিপিটেড, মানে ভিটামিন এই টপিকটা ভীষণ ভীষণ তোমাদের ইম্পর্ট্যান্ট। যে কোনো পরীক্ষা আসে তুমি একদম মানে WBCS বলো আর তুমি ধরো ক্লার্কশিপ বলো, যে কোনো পরীক্ষাতে বা পুলিশেরও যে কোনো পরীক্ষাতে তুমি বলো, তুমি ভিটামিন থেকে কোয়েশ্চেন দেখতেই পারো। তো তোমরা যদি চাও সেই গুলো তো আমার চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে, যে WBCS প্রিলিমিনারি PYQ বলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা ধরো মিসলেনিয়াস এক্সাম দেবে, মিসলেনিয়াসের আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার একটা ওয়ান শট করিয়েছি, মানে 2007 সাল থেকে 2023 সাল অবধি তোমাদের মিসলেনিয়াসে যা যা বায়োলজি এবং EVS থেকে কোয়েশ্চেন এসেছিলো সেটা একটা ওয়ান শট ভিডিওতে করে দেওয়া আছে, তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো চলো এগোই আমরা। দেখো কি বলছে, এ মাইক্রো অর্গানিজম ইজ ভিউড through microscope and is determined to be made of a single cell that lacks organelles. From this information, which one of the following can you conclude? দেখো কোয়েশ্চেনটা বোঝো। বলছে কোয়েশ্চেনটাকে আমরা পড়ি। বলছে মাইক্রো অর্গানিজম ইজ ভিউড থ্রু আ মাইক্রোস্কোপ, মানে একটা মাইক্রোস্কোপের আন্ডারে, মানে একটা মাইক্রোস্কোপের তলায় আমি একটা মাইক্রো অর্গানিজমকে দেখছি, এবং সেখান থেকে কি জানা গেল যে সেই মাইক্রো অর্গানিজমটার সিঙ্গেল সেল রয়েছে, সেই মাইক্রো অর্গানিজমটা এককোষী সিঙ্গেল সেল দিয়ে তৈরি, এবং যেই সেলে কোনো অর্গানালি নেই, ল্যাক্স অর্গানালিস, মানে কোনো কোষীয় অঙ্গাণু সেই সিঙ্গেল সেলের ভেতর নেই। এটাই আমি দেখলাম একটা মাইক্রোস্কোপের তলায় একটা মাইক্রো অর্গানিজমকে যখন আমরা দেখলাম তখন আমরা এই জিনিসগুলো জানতে পারলাম। এবার বলছে ফ্রম দিস ইনফরমেশন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান ইউ কনক্লুড। এবার এই ইনফরমেশনটা থেকে তুমি এই অপশানে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটাকে তুমি অ্যান্সার হিসাবে নেবে, ঠিক আছে। তো দেখো, আচ্ছা এই জিনিসটা বোঝো, তার মানে যখনই আমরা বলছি সিঙ্গেল সেল মানে এক কোষী এবং তার মধ্যে কোনো অর্গানালি বা কোষীয় অঙ্গাণু নেই। কোষীয় অঙ্গাণু কাদের ক্ষেত্রে থাকে না আমরা জানি, প্রোক্যারিওটদের ক্ষেত্রে, তাই তো। আমরা জানি ইউক্যারিওট যারা হয়, ইউক্যারিওট প্রাণীদের ক্ষেত্রে কিন্তু পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু আমরা সব রকম দেখতে পাই, কিন্তু প্রোক্যারিওটদের ক্ষেত্রে আমরা সেরকমভাবে কোনো কোষীয় অঙ্গাণু দেখতে পাই না, এবং প্রোক্যারিওটরা সিঙ্গেল সেল অর্গানিজমই হয়, মানে তারা এক কোষীই হয়। তাহলে আমরা, এবং তারা মাইক্রো অর্গানিজমই হয়, এবং তারা মানে খালি চোখে তাদের দেখা যায় না। তাহলে এই যে জিনিসগুলো, এই তিনটে পয়েন্ট থেকে আমরা কি বলতে পারি যে সেটা, তার মানে আমরা মাইক্রোস্কোপের তলায় যে মাইক্রো অর্গানিজমটা দেখছি সেটা কি, সেটা একটা প্রোক্যারিওট, তাই তো, মানে একটা প্রোক্যারিওটিক অর্গানিজম হবে, ঠিক আছে। এবার চলো আমরা অপশনগুলো দেখি। দেখো কি বলছে, প্রথমে বলছে অপশন এইতে দ্য অর্গানিজম বিলংস টু ডোমেন ব্যাকটেরিয়া। দেখো বলছে ডোমেন ব্যাকটেরিয়া নিজেই হচ্ছে প্রোক্যারিওট, ঠিক আছে। ব্যাকটেরিয়া কিন্তু সমস্ত ব্যাকটেরিয়া তারা কিন্তু প্রোক্যারিওটই হয়। তারপরে দেখো কি হচ্ছে, দ্য অর্গানিজম বিলংস টু ডোমেন ইউক্যারিয়া। এবার বলছে এই অর্গানিজম যেটা তুমি দেখলে মাইক্রোস্কোপের তলায়, এটা ইউক্যারিয়া ডোমেনের মধ্যে পড়ছে। ইউক্যারিয়া মানে কি, ডোমেন, ইউক্যারিয়াতে সমস্ত ইউক্যারিওট অর্গানিজমরা রয়েছে, ঠিক আছে। তো তারা এককোষী সবসময় হয় না, মানে তারা বেশিরভাগ ক্ষেত্রে এককোষী নয়, তারা বহুকোষী। তাদের মধ্যে সমস্ত তুমি কোষীয় অঙ্গাণু বা অর্গানালস দেখতে পারবে। তো আমরা যে মানে অর্গানিজমটাকে দেখলাম মাইক্রোস্কোপের তলায়, তো সেটা ইউক্যারিয়ার মধ্যে তো পড়বে না। এবার অপশন সিতে দেখো কি রয়েছে, দ্য অর্গানিজম বিলংস টু ডোমেন আর্কিয়া। ডোমেন আর্কিয়া, এই আর্কিয়াও হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, একটু প্রাচীন ধরনের বা একটু প্রিমিটিভ টাইপের ব্যাকটেরিয়াকে আমরা আর্কিয়া বলছি, এবং এই আর্কিয়াও কিন্তু তার মানে কি হবে, প্রোক্যারিওট, তো প্রোক্যারিওটের মধ্যে পড়বে। এবং অপশন ডিতে রয়েছে দেখো, দ্য সেল ইজ প্রোক্যারিওটিক। তাহলে এবার তুমি বলো আমাকে, এই চারটের মধ্যে অপশন বি তো হবেই না, ঠিক আছে, অপশন বি তো হবেই না। এবার অপশন এ এবং অপশন সি আর অপশন ডি, এর মধ্যে আমি কোনটা নেব? আমি অপশন ডিকেই আনসার করব, ঠিক আছে। আমি কিন্তু আনসার করব অপশন ডিকে, ঠিক আছে। আমি কিন্তু আনসার করব অপশন ডিকে, আমি আনসার করব। কারণ কি, এই যে ব্যাকটেরিয়া বা আর্কিয়া যারা বলছি এরাও আসলে প্রোক্যারিওটিক অর্গানিজমই, ঠিক আছে, এবং সেটা অপশন ডিতে দিয়ে রেখেছে, আমরা ওই জন্য আনসার করলাম অপশন ডি, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা এগোই।
দেখো কি বলছে, অ্যান এন্ডোক্রিনোলজিস্ট ডিলস উইথ, অ্যান এন্ডোক্রিনোলজিস্ট কী নিয়ে ডিল করে? তো তোমরা জানো এন্ডোক্রিনোলজি মানে কি আমাদের হরমোন সংক্রান্ত অধ্যয়নকে আমরা বলি এন্ডোক্রিনোলজি, এবং এন্ডোক্রিনোলজিস্ট মানে যিনি এই হরমোন সংক্রান্ত অধ্যয়ন বা চিকিৎসা করেন তাকে আমরা এন্ডোক্রিনোলজিস্ট বলছি। তো এখানে দেখো অপশনে হরমোনস নেই, তাহলে কিন্তু আমার অপশনে রয়েছে গ্ল্যান্ডস, তাই আমরা এখানে আনসার কিন্তু গ্ল্যান্ডসই নেব। ঠিক আছে, তোমরা জানো হরমোন আমাদের কি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তাই তো? তাহলে আমরা এক্ষেত্রে আনসার নিলাম গ্ল্যান্ডস। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো, দাঁত সংক্রান্ত যিনি চিকিৎসা করেন তাকে আমরা কি বলি? ডেন্টিস্ট বলি, তাই তো? বা হার্ট সংক্রান্ত যিনি চিকিৎসা করেন তাকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি কার্ডিওলজিস্ট, তাই তো? আর এপিডেমিক্স সংক্রান্ত যারা অধ্যয়ন করেন, এপিডেমিক্স মানে ধরো কোনো একটা অসুখ কিভাবে ছড়িয়ে পড়ছে, তার কারণ কি, মানে কতজন পপুলেশনে বা কমিউনিটিতে অ্যাফেক্টেড হচ্ছে, এই যে জিনিসটা, ঠিক আছে, এই সংক্রান্ত অধ্যয়নকে আমরা এপিডেমিক্স বলি, এবং সেটা যারা করেন তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি এপিডেমিওলজিস্ট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ, এর মধ্যে কোনটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ? এটা তোমার আনসার হবে অপশন ডি, এটা তোমার আনসার হবে আনসার ডি। ঠিক আছে, কম্পোথেসিন এটা হচ্ছে একটা অ্যান্টি ক্যান্সারাস ড্রাগ। ঠিক আছে, আর তোমার এই যে ক্যাপটোপ্রিল যেটা, এইটা এই এক সেকেন্ড, এই যে এটা দেখছো, এটা মেনলি আমাদের হাই ব্লাড প্রেশারের ট্রিটমেন্টে ইউজ হয়। আর তোমার স্যালিসাইলিন বলো, অ্যাসপিরিন বলো, এগুলো মোটামুটি পেন কিলার হিসাবে ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা, তো চলো পরের প্রশ্নে এগোই আমরা। কি বলছে দেখো 11 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ব্র্যান্ডেড নার্কোটিক ড্রাগ, এর মধ্যে ব্র্যান্ডেড নার্কোটিক ড্রাগ কোনটা? আচ্ছা, নার্কোটিক ড্রাগ মানে কি? দেখো নার্কোটিক ড্রাগ মানে মেনলি আমরা যেগুলো, মানে যদি তুমি মেডিকেল সায়েন্সের সেন্স ছাড়া বলো, যে ইন জেনারেল নার্কোটিক ড্রাগ মানে হচ্ছে যেগুলো নেশার করতে ইউজ হয় যে ড্রাগগুলো, সেটাকে বোঝায়। আর যদি তুমি মেডিকেল সায়েন্সের ফিল্ড অনুযায়ী, সেক্ষেত্রে যদি তুমি নার্কোটিক ওয়ার্ডটাকে ইউজ করছো, মানে সেই সব ড্রাগকেই আমরা ডাক্তারি ভাষায় নার্কোটিক ড্রাগ বলি, যেগুলো মানে তীব্র পেনকে কমাতে ইউজ হয়, মানে ভীষণ স্ট্রং পেন কিলার যেগুলো, সেগুলোকে আমরা মেডিকেল সায়েন্সে আমরা নার্কোটিক ড্রাগ বলি। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যান্সার যেটা হবে, এটা তোমার মরফিন অ্যান্সার হবে। ঠিক আছে, আমাদের মরফিন কিন্তু আমাদের ভীষণই স্ট্রং পেন কিলার। ঠিক আছে, আর মরফিনের থেকে এটা কিন্তু নেশাজাত দ্রব্য হিসাবেও কিন্তু ইউজ হয়। ঠিক আছে, কি বলছে দেখো, ইউজ অফ পলিশড রাইস ইন হিউম্যান ডায়েট কজেস দ্য ফলোয়িং ডিজিজ, যে আমরা যখন পলিশড রাইস খাচ্ছি, মানে আমাদের ডায়েটে যদি শুধুমাত্র আমরা পলিশড রাইসের ওপরই আমরা নির্ভর করি, সেক্ষেত্রে আমাদের কোন অসুখটা হতে পারে? এক্ষেত্রে তোমার আনসার হবে বেরি। ঠিক আছে, এক্ষেত্রে তোমার আনসার হবে বেরি, এই যে বেরি ব্লাইন্ডনেস। কি হয় দেখো, আমরা পলিশড রাইস মানে কি বলতো, যে সমস্ত রাইসগুলোকে প্রসেসিং করা হয়, তো সেই প্রসেসিং করার সময় বা পলিশিং করার সময় কি করা হচ্ছে, রাইসের যে আউটার যে কভারিং বা আউটার যে লেয়ারটা রয়েছে সেটাকে রিমুভ করে দেওয়া হয়। সেই রকম রাইসকেই, মানে যে সমস্ত রাইসের পলিশিং বা প্রসেসিং হওয়ার পর তার আউটার কভারটা রিমুভ হয়ে যাচ্ছে, সেই রকম রাইসকে আমরা পলিশড রাইস বলছি। এবার ওই যে আউটার কভারে ওখানে কিন্তু আমাদের কি থাকছে, আমাদের থাকছে হচ্ছে ভিটামিন B1। আমাদের কি থাকছে দেখো, আমাদের থাকছে হচ্ছে ভিটামিন B1 থাকছে। ঠিক আছে, আমাদের এই ভিটামিন B1, এবার তুমি আমাকে বলো তো, ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন B1 এর অভাবে কিন্তু আমাদের বেরি হয়, তাই তো? তার মানে যখন আমাদের এই রাইসের আউটার যে কভারিংটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, মানে কি হচ্ছে, ভিটামিন B1 আমাদের থাকছে না, ফলে আমাদের তার অভাবজনিত রোগ হিসাবে কি হবে? বেরি। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে তোমাদের এই প্রসঙ্গে বলি, আচ্ছা আমাকে বলো তো, ভিটামিন B1 এর কেমিক্যাল নাম কি? ভিটামিন B1 এর কেমিক্যাল নাম হচ্ছে থিয়ামিন, তাই তো? থিয়ামিন। আচ্ছা, এবার এখানে দেখো যেগুলো রয়েছে, নাইট ব্লাইন্ডনেস কার অভাবজনিত রোগ? ভিটামিন এর ডেফিসিয়েন্সি হলে, ভিটামিন এ, তাই তো? ভিটামিন এর অভাবজনিত রোগ বা ভিটামিন এর ডেফিসিয়েন্সি হলে আমরা এই নাইট ব্লাইন্ডনেস বা যেটাকে রাতকানা বলি আমরা, সেটা আমাদের হয়।
ঠিক আছে। আচ্ছা ভিটামিন এ গেল এটা। আচ্ছা এবার হচ্ছে যেটা দেখো কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেসটা কি? এটা কিন্তু হচ্ছে এক ধরনের, এটা তুমি বলতে পারো এটা একটা জেনেটিক অসুখ, বা এটা হচ্ছে তুমি বলতে পারো এটা মেনলি আমাদের এক্স লিঙ্কড বা এক্স ক্রোমোজোম রিলেটেড ডিজিজ, এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। যদি তোমাকে বলে কালার ব্লাইন্ডনেসটা কেন হয়, বলবে এটা হচ্ছে একটা এক্স লিঙ্কড রিসেসিভ, এটাও মাথায় রাখবে, রিসেসিভ ডিজিজ হচ্ছে কালার ব্লাইন্ডনেস। এখানে আমরা মেনলি কী হয়, আমরা রং চিনতে আমাদের অসুবিধা হয়, মেনলি লাল, সবুজ, নীল এই রঙগুলোর মধ্যে আমরা পার্থক্য করতে পারি না, তাই তো। আচ্ছা আর গয়টার, গয়টার বিষয়টা কি বলতো, গয়টার কখন হচ্ছে দেখো, সিম্পল গয়টার মানে হচ্ছে আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে সেই থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়াকে বা থাইরয়েড গ্রন্থির এনলার্জমেন্ট হওয়াকে আমরা গয়টার বলি। এবারে এই গয়টার দু কারণে হতে পারে, গয়টার কিন্তু থাইরয়েড হরমোনের অভাবেও হতে পারে, আবার এক্সেসিভ থাইরয়েড হরমোন বা থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলেও কিন্তু গয়টার হতে পারে। যখন মেনলি ধরো যখন থাইরয়েড হরমোনের অভাবে যখন আমার গয়টারটা হচ্ছে, সেটা মেনলি আমাদের খাবারে আয়োডিনের ডেফিসিয়েন্সির জন্য হয়। ঠিক আছে, কিসের ডেফিসিয়েন্সি? আয়োডিন। তো তোমাকে যদি কোথাও প্রশ্ন করে থাইরয়েড হরমোনের জন্য, মানে থাইরয়েড হরমোনের ক্ষরণের জন্য সবথেকে এসেনশিয়াল একটা এলিমেন্টের নাম কি, সেটা হচ্ছে আয়োডিন। ঠিক আছে, সেটা হচ্ছে আয়োডিন। থাইরয়েড হরমোনের সিনথেসিসের জন্য আয়োডিন কিন্তু খুব প্রয়োজন। কিন্তু এবার আমাদের খাবারে ধরো যদি আয়োডিন না থাকে কি হবে, থাইরয়েড হরমোনটা ক্ষরণ হতে পারবে না, মানে কি হবে, থাইরয়েড হরমোনের অভাব হবে এবং তার ফলেও আমাদের গয়টার হতে পারে। আরেকটা হয় সেটা হচ্ছে থাইরয়েড হরমোন যখন অত্যাধিক সিনথেসিস হচ্ছে, হাইপার সিক্রিশন অফ থাইরয়েড হরমোন, সেক্ষেত্রেও গয়টার হতে পারে এবং সেই গয়টারটাকে আমরা কি বলি, এক্সঅপথ্যালমিক গয়টার। কি বলি? এক্সঅপথ্যালমিক গয়টার, বা তার আরেকটা নাম রয়েছে কি, গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ বা এক্সঅপথ্যালমিক গয়টার, যেটা হচ্ছে হাইপার সিক্রিশন অফ থাইরয়েড হরমোনে হয়। ঠিক আছে, এবং এই যে এক্সঅপথ্যালমিক গয়টার, এটা কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে, এটা কি, এটা কিন্তু হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ, এটাও একটু মাথায় রেখো। আমরা কোন অসুখগুলোকে অটো ইমিউন ডিজিজ বলি? যখন আমাদের নিজের বডির সেলই আমাদের নিজের বডির সেলকে মারতে আরম্ভ করে, সেটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ, মানে সেই ধরনের ডিজিজগুলোকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ। তো এই এক্সঅপথ্যালমিক গয়টারটাও হচ্ছে কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে, তো চলো আমরা এগোই। দেখো কি বলছে, ব্লিডিং ইজ স্টপড বাই অ্যাপ্লাইং FeCl3 সলিউশন, বিকজ FeCl3 সলিউশন ইউজ করলে বা অ্যাপ্লাই করলে আমাদের ব্লিডিং বন্ধ হয়ে যায়। কেন? এক্ষেত্রে অবভিয়াসলি তোমার আনসার হবে, দেখো অপশান এ, অপশান বি তো হবে না, এক্ষেত্রে তোমার আনসার হবে অপশান সি। ঠিক আছে, এক্ষেত্রে তোমার আনসার হবে অপশান সি। ঠিক আছে, যে ব্লাড ইজ কোয়াগুলেটেড অ্যান্ড সিলস ব্লাড ভেসেল। ঠিক আছে, আচ্ছা তো চলো আর আমাদের দুটো প্রশ্ন আছে, দেখে নিই। দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কনজিউমড অ্যাজ অ্যান এডিবেল অয়েল। এডিবেল অয়েল হিসাবে এগুলোর মধ্যে কোনটাকে আমরা খাই না, মানে আমরা কনজিউম করি না। এডিবেল অয়েল মানে, এডিবেল অয়েল মানে যে অয়েলগুলো আমাদের রান্নায় ইউজ হয়, তো রান্নায় ইউজ হয় না কোনটা আমাকে জানতে চেয়েছে। এক্ষেত্রে আমার অ্যান্সার হবে ক্যাস্টর অয়েল। ঠিক আছে, ক্যাস্টর অয়েল এটা আমাদের এডিবেল অয়েল নয়। ঠিক আছে, এটা মেনলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হয়, বা কসমেটিক তৈরিতে ইউজ হয়, মেডিসিন তৈরিতে ইউজ হয়, মানে বিভিন্ন মেডিসিনাল ইউজ আছে, কিন্তু আমরা রান্নাতে ইউজ করি না আমাদের এডিবেল অয়েল, কিন্তু ক্যাস্টর অয়েল নয়। ঠিক আছে, বাকিগুলো দেখো যেগুলো হচ্ছে সেসমি অয়েল, রাইস ব্র্যান অয়েল, পাম অয়েল, এগুলো সবই আমরা কিন্তু রান্নার ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে এগোই আমরা। কি বলছে, অক্সিজেন বাইন্ডিং প্রোটিন ইন বডি ইজ, এর মধ্যে কোনটা বডিতে অক্সিজেন বাইন্ডিং প্রোটিন? দেখো এক্ষেত্রে আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে তোমার আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। কেন বলো তো, দেখো হিমোগ্লোবিন তো আমরা জানি অক্সিজেন পরিবহন করে আমাদের রক্তে, তো হিমোগ্লোবিন কী হয়, অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে অক্সিজেনকে ট্রান্সপোর্টে হেল্প করে, তাহলে অবশ্যই এটা অক্সিজেন বাইন্ডিং প্রোটিন। মায়োগ্লোবিন হচ্ছে আমাদের পেশিতে থাকে, মায়োগ্লোবিনও হচ্ছে এক ধরনের প্রোটিন। দেখো মায়োগ্লোবিনও হচ্ছে আমাদের এক ধরনের প্রোটিন, কিন্তু এই প্রোটিনটা আমাদের কোথায় থাকছে, আমাদের মাসেলে থাকছে এই প্রোটিনটা, এবং এটাও কিন্তু আমাদের মানে মাসেলে অক্সিজেন সাপ্লাই করতে হেল্প করে। আর এইটা যেটা রয়েছে, এটা কিছু তোমার এটাও তোমার মেনলি তুমি বলতে পারো যে অক্সিজেন বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। বোঝা গেল? আচ্ছা,
তো দেখো আমরা আজকে 15টা প্রশ্ন মোটামুটি আলোচনা করে ফেললাম। আমাদের 2022 সালের আমরা মোটামুটি 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেললাম এবং WBCS মেন্সে, এবং নেক্সট এর যে পার্ট 2 হবে সেখানে আমরা বাকি 15টা কোয়েশ্চেন নিয়ে এই বায়োলজিরই 2022 সালে আলোচনা করব, এবং তারপরে আমরা 2022 সালে EVS থেকে যা কোয়েশ্চেন এসেছিল সেগুলো নিয়ে এরকম ডিটেলস আলোচনা করব। তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য, এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।